আচ্ছা, মহারাষ্ট্রে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। তো আমাদের তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের তো এখানে কন্যাশ্রী, অর্থাৎ যারা বালিকা, কিশোরী, তরুণী, সেখান থেকে মহিলা, তাদের জন্য বিভিন্ন বয়সের এসব রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তা এখন যে অভিযোগটা সামনে এসেছে সেটা মারাত্মক, মানে অভিনব, ডবল ইঞ্জিন সরকার। একে তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যখন বলেন লক্ষ্মীর ভাণ্ডার, তখন এরা আপত্তি করে, তারপর নিজেদের রাজ্যগুলোতে নিয়ে সেগুলো কপি করে। এবার কপি করতে গিয়ে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে এই লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে ওনারা মহিলাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে যেটা করেছিলেন, তার মধ্যে ঢুকে সম্পূর্ণ কারচুপি করে 14,298 জন পুরুষ 21,44,00,000 টাকা নিয়ে চলে গেছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ওটা তো মহিলাদের জন্য নির্দিষ্ট, রেজিস্ট্রেশন তো হবে মহিলাদের। এবার সেটা ওখানে সম্পূর্ণভাবে প্রতারণামূলকভাবে 14,000-এর বেশি পুরুষ কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে। তো এবার কেন ওখানে তাহলে সিবিআই হবে না? ওখানে কেন সব কেন্দ্রের সব বিভিন্ন টাকা মাকায় সব বন্ধ হবে না? ওখানে কেন কেন্দ্রীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন যাবে না? ওখানে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে না? লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য বাংলায় মমতা ব্যানার্জি করেছেন, তখন এরা হইচই করলো, কেন 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 কেন। তারপর যখন দেখলো মা বোনেদের সত্যিকারের যারা আর্থিকভাবে পিছিয়ে, তাদের আরো বেশি করে উপকার হচ্ছে, তপশিলীদের আরো উপকার হচ্ছে, তখন নিজেদের রাজ্যে করতে গেল। করতে গিয়ে সেখানে 14,000 পুরুষ টাকা তুলে নিয়ে বেরিয়ে গেছে। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের অবস্থা। এবং আজও একাধিক, একদিকে ওড়িশা, অন্যদিকে একাধিক রাজ্যে ধর্ষণ, নারী নির্যাতনের উদ্বেগজনক খবর এসেছে। ফলে এগুলো হচ্ছে এই ডবল ইঞ্জিনের নমুনা। দেখুন, মিঠুন চক্রবর্তী অবিলম্বে রোজভ্যালি তদন্তে মিঠুন চক্রবর্তীকে কাস্টডিতে নেওয়া দরকার। রোজভ্যালির তদন্তে মিঠুন চক্রবর্তী একের পর এক চিটফান্ডের টাকা নিয়েছেন, একের পর এক চিটফান্ডের টাকা নিয়েছেন। শুধুমাত্র সারদা নয়, কিন্তু মিঠুন চক্রবর্তী একের পর এক টাকা নিয়েছেন এবং সেই টাকা ফেরত দিয়েছেন কিনা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্যে জানা যায়নি। তো মিঠুন চক্রবর্তীর একটি ডকুমেন্ট সামনে এসেছে, সেটা সমাজ মাধ্যমে এসেছে, আমি দিয়েছি। পরিষ্কার কথা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী তিনি রোজভ্যালির সঙ্গে তার একটা সংস্থা, মিঠুন চক্রবর্তীর সংস্থা পাপারাজ্জি প্রোডাকশন, রোজভ্যালির সঙ্গে চুক্তি করেছে। এবং এটা কিন্তু অভিনেতা হিসেবে পারিশ্রমিক নয়, এটা কিন্তু একটা ব্যবসার অংশীদারির নথি সামনে এসেছে। এবং এটায় সই করছেন মিঠুনের স্ত্রী যোগিতা চক্রবর্তী, যোগিতা ভাবির সই রয়েছে, মিঠুনদারও সই রয়েছে এবং কোর্ট পেপারে রয়েছে। গোটা জিনিসটা কিন্তু স্ট্যাম্প পেপারে রয়েছে পুরো দস্তুর। এখানে রোজভ্যালির সঙ্গে তার একটা চুক্তি হয়েছে 2,25,00,000 টাকার কিছু প্রজেক্টের। এবং মিঠুন চক্রবর্তী তারও, তিনি উইটনেস হিসেবে, অর্থাৎ সই করেছেন গৌতম কুণ্ডু। কে গৌতম কুণ্ডু? রোজভ্যালির মালিক। তিনি এবং যোগিতা চক্রবর্তী সই করেছেন। উইটনেস হচ্ছে
ওয়ান অফ দ্য উইটনেসেস হচ্ছে মিঠুন চক্রবর্তী, তারও সই রয়েছে। যোগিতা চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী দুজনের সই রয়েছে। যদি এই নথি ঠিক হয় তাহলে তো রোজভ্যালি কাণ্ডে মিঠুন এবং যোগিতা চক্রবর্তী দুজনকে অবিলম্বে জেরা করা দরকার। যদি নথি ঠিক হয় তাহলে মিঠুন চক্রবর্তী এবং যোগিতা চক্রবর্তী দুজনকে একসঙ্গে জেরা করা উচিত, কারণ এটা একেবারে ব্যবসায়িক চুক্তি। রোজভ্যালির সঙ্গে ব্যবসা করেছিলেন, ব্যবসা একটা, তাদের ইনভেস্টমেন্ট আছে। প্রশ্ন এক, এটা সত্য না সত্য নয়? যদি সত্য হয় তাহলে মিঠুন চক্রবর্তী এবং যোগিতা চক্রবর্তীকে অবিলম্বে জেরা করা উচিত, মিঠুন চক্রবর্তীকে কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত। দুই, তাহলে রোজভ্যালির সঙ্গে এটি কি একমাত্র, না আরো ফিনান্সিয়াল ডিল ছিল? রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে কি মিঠুন বাবু টাকা পেয়েছেন? পেলে কত টাকা পেয়েছেন? তিন, রোজভ্যালি থেকে যদি টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকা কি মিঠুন চক্রবর্তী ফেরত দিয়েছেন না দেননি? এবং চার, এগুলো থেকে বাঁচার জন্যই কি মিঠুন চক্রবর্তী বিজেপির জুতো বালিশ করতে গেছেন তৃণমূলের রাজ্যসভার পদ ছেড়ে? মিঠুন চক্রবর্তী গলায় বকলেস পরিয়ে টানছে ঘেউ ঘেউ, টানছে ঘেউ ঘেউ। তার পেছনে কি এই একের পর এক চিটফান্ড? আগের দিন সারদা নিয়ে বলেছি, আজ রোজভ্যালি তুললাম, এরপরে আরো আসবে। মিঠুন চক্রবর্তীকে চিটফান্ড মামলায় অ্যারেস্ট করতে হবে, রোজভ্যালি মামলায় অবিলম্বে সিবিআই অবিলম্বে মিঠুন চক্রবর্তীকে অ্যারেস্ট করতে হবে এবং এই কোর্ট ডকুমেন্টকে, এই চুক্তিকে, এই চুক্তিপত্রকে অবিলম্বে তদন্তের আওতাভুক্ত করতে হবে। এই চুক্তিপত্রকে অবিলম্বে তদন্তের আওতাভুক্ত করতে হবে। মিঠুন চক্রবর্তী একের পর এক চিটফান্ড তাদের কাছ থেকে উপকৃত, তো ফলে মিঠুন চক্রবর্তীকে চিটফান্ড কাণ্ডে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং রোজভ্যালি কাণ্ডে স্পেশালি এই ডকুমেন্টটাকে তদন্তে ইনক্লুড করে এটাই কি একমাত্র, না আরো আছে? আরো থাকলে কত টাকা? টাকা থাকলে ফেরত হয়নি কেন, বা ফেরত হয়ে থাকলে কবে হয়েছে, কত টাকা? এগুলো জনসমক্ষে আনা বিশেষভাবে প্রয়োজন। নইলে ওকে ওই গলায় গলায় বকলেস বেঁধে ফালতু এখন ঘেউ ঘেউ করিয়ে বেড়াবে বিজেপি। মিঠুন চক্রবর্তী একাধিকবার সম্প্রতিকালেও বা বিকাশদা যখন মেয়র ছিলেন একাধিকবার তার প্রথম ব্যবসার জন্য বিকাশদার কাছে যেতেন। তিনি দাবি করেছিলেন জমি এবং হোটেলের জন্য সুবিধা পাইয়ে দেওয়া, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে নিয়ম মোতাবেক হলে সম্ভব, নইলে নয়, এবং ব্যবসা ছাড়া মিঠুন চক্রবর্তীর এই মুহূর্তে কোনো মোটো নেই, তাই তিনি বিজেপি করছেন। আপনি সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো বিকাশবাবু বলতে পারবেন, এবং বিকাশবাবু যদি এটা বলে থাকেন, কারণ বিকাশবাবু একটা সময় কলকাতা শহরের মেয়র ছিলেন, ফলে তার কাছে যদি মিঠুন চক্রবর্তী গিয়ে থাকেন বা কোনো সুবিধা চেয়ে থাকেন, তো সেটা তো বিকাশবাবুই বলতে পারবেন। এবং সেটা যদি ভুল হয় তো তাহলে তো সেটা মিঠুন চক্রবর্তীকে বলতে হবে। যদি বিকাশবাবু কোনো ঠিক না বলে থাকেন তো তাহলে সেটা মিঠুন চক্রবর্তীকে বলতে হবে যে না, এটা ঠিক নয় ইত্যাদি। তো বিকাশবাবু মেয়র ছিলেন, তো তিনি যখন কোনো অভিযোগ করেছেন, ফলে তার সেই অভিযোগ সত্য না মিথ্যা, এটা যার সম্পর্কে অভিযোগ তাকে তো আগে বলতে হবে। আমি বলছি তো, মিঠুন চক্রবর্তী আগে নিজেকে সিপিএম দেখাতেন। যখন বিকাশবাবু মেয়র, যখন সিপিএম ক্ষমতায়, তখন তো মিঠুন চক্রবর্তী নিজেকে সিপিএম দেখাতেন। সুভাষ দা, বুদ্ধ দা, জ্যোতি আঙ্কেল এগুলো করে বেড়াতেন। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বোন, আমার ভুল হয়ে গেছে করেছেন। 11 সালের পর আইটিসি থেকে মিঠুন চক্রবর্তী আমার সঙ্গে রাইটার্সে গেছিলেন। 2 ঘন্টা 20 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীর বৈঠক। তৃতীয় ব্যক্তি যিনি ঘরে ছিলেন তার নাম কুণাল ঘোষ। এবং মমতা, আমি ভুল করেছিলাম,
আমার এ ধরনের ভুল আর হবে না, এগুলো মিঠুন চক্রবর্তীর বলা। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আরো দুঃখ করেছিল, আমায় কেউ কোনোদিন সম্মান দেয়নি, আমি অভিনেতা, আমি কখনো বম্বেতে সম্মান পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন, মাঝপথে সেটা ছেড়ে এই সমস্ত কেলেঙ্কারির তার থেকে বাঁচবার জন্যই হয়তো তিনি গিয়ে বিজেপির পায়ে পড়েছেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি রয়েছে এবং সেখানে বিহার মডেল নিয়ে আলোচনা হবে, কি বলবেন? এ রাজ্যের ক্ষেত্রে তো প্রশিক্ষণ শুরু হয়েছে। আমাদের পরিষ্কার কথা, যারা বৈধ ভোটার, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করতে দেওয়া যাবে না, তাদের হয়রানি চলবে না। তাদেরকে এলিমিনেট করার যে চক্রান্ত বিজেপি করেছে, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ সেটা বরদাস্ত করবে না। একটা বিষয়, গতকালই আপনারা এই বিষয়টি প্রকাশে দিয়েছিলেন, বিহারে যেভাবে একজন হোমগার্ডকে অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষিতা হতে হলো এবং এ রাজ্যে কিছু ঘটলেই বিজেপি বিজেপি। আমরা বলছি তো যে নারী নির্যাতন নিয়ে যাদের এত কথা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অপরাজিতা বিল, তো অপরাজিতা বিল অনুমোদন করলেন না কেন? মমতা ব্যানার্জি তো এই উদ্দেশ্যে বিলটা করেছিলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা পাস করেছিল যে কঠোরতম সাজা, যাতে ভয় থাকে যে ধর্ষণ করা, খুন করা, এগুলো দ্বিতীয়বার মাথায় আসবে না, আতঙ্কে থাকবে, এত কড়া আইন। তো সেটা তো এরা বললো এটা নাকি নিষ্ঠুর আইন, টু হার্স, ধর্ষণের শাস্তি নাকি টু হার্স হয়ে গেল। তো ফলে এদের কোনো মুখ আছে? আমরা চাই না সমাজে এই ধরনের একটা ঘটনা ঘটুক, কিন্তু সিপিএম জমানার থেকে এখন এই ধরনের ঘটনা কমেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিয়মিত নারী নির্যাতন হচ্ছে, আমাদের কম হলেও পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, সদিচ্ছা বোঝা যায়, বিজেপির অভিমুখ বোঝা যায় যে এরা বড় বড় কথা বলছে নারী নির্যাতন রুখতে, মুখে বড় বড় কথা, আর কাজে তাদের এমপি, তাদের নেতারা এসবে জড়িত, অভিযোগ, মামলা চলছে। আর অপরাজিতা বিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, সেটা আপনারা অনুমোদন দিলেন না। মুখোশটা খুলে গেল যে নারী নির্যাতনকারীদের বন্ধু সরকার হচ্ছে কেন্দ্রের সরকার, বন্ধু দল হচ্ছে বিজেপি। যদি না হতো, যদি কঠোরতম বার্তা দেওয়ার থাকতো ইয়েতে, সমাজে, তাহলে অপরাজিতা বিল অনুমোদন করতেন। ভালো করে ভাববেন, এরা যেটা বলছে আমাদের তো আইন আছে, এই আছে, আইনে আটকানো গেছে। এর আগে ফাঁসি হয়নি? হেতাল পারেক ধর্ষণ এবং খুনের মামলায় বাংলার বুকে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়নি? নির্ভয়ার ধর্ষক এবং হত্যাকারীদের ফাঁসি হয়নি? তারপরে কি ধর্ষণ থেমেছে? সামাজিক ব্যাধি, বিকৃত, আরো কড়া আইন চাই। কেউ ভাবতে সাহস করবে না এই ধরনের অন্যায় মা বোনেদের সঙ্গে। সেইটাই মমতা বন্দ্যোপাধ্যায় আনতে গেছিলেন, বিজেপি সেইটা আনতে দিল না, তারা আবার বড় বড় কথা বলে। হরিয়ানায় প্রচুর পরিমাণে বাঙালি শ্রমিকদের তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এবং মালদার লোক তারা আজকে যেটা বিপুল ভাবে দেখা যাচ্ছে হরিয়ানা এবং বেশ কিছু জায়গায়, দিল্লির উপকণ্ঠে, অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই তুলে নিয়ে গিয়ে আটকে রাখছে। যারা নথি দেখাতে পারে, যাদের কাছে কাগজ রয়েছে বলছে, সেটা দেখানোর সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে যে বাংলা ভাষী বললেই তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাবে, বাংলা ভাষী হলেই, বাংলা বললেই সে বাংলাদেশি, সে ভারতীয় নয়। কি হলো, কথা হলো একটা, আমরা বাঙালি, আমরা ভারতীয় নই। আর বাংলাদেশ থেকে যদি দুজন ঢুকে থাকে, আপনাদের দায়, বিএসএফ আপনাদের, বাংলায় দুজন ঢুকলে 20 জন ত্রিপুরায় ঢুকছে, আপনাদের সরকার, বিএসএফ আপনাদের। কিন্তু যারা আপনারা হিন্দু মুসলমান এসব বড় বড় কথা বলছেন, অসম থেকে যাদের কাছে আসছে, কখনো মতুয়া, কখনো রাজবংশী, তাদেরকে আপনারা হ্যারাস করছেন কেন? রাজবংশী উত্তম কুমার ব্রজবাসী হিন্দু, আসাম থেকে তাকে এনআরসি নোটিশ ধরিয়ে দিচ্ছে। অন্য রাজ্যে দেখা যাচ্ছে মতুয়াদের উপর এই হয়রানি চলছে। ফলে হিন্দু মুসলমান সবাই বিজেপির এই ভয়ঙ্কর অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে বাংলা ভাষীর। আমরা অবৈধ অনুপ্রবেশ সমর্থক নই, কিন্তু অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের।
বাঙালি খেলাও চলছে কুণাল দাদা। কার্যত বাংলা ভাষা বললেই যে আক্রমণের মহল তৈরি হয়েছে, তো বাংলার বিরুদ্ধে ভাষা সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছে বিজেপি। হরিয়ানায় যেটা দেখা যাচ্ছে যে অন্তর্বাসটুকুনি পড়িয়ে অন্ধকার করে আটকে রাখা হচ্ছে, অমানবিক কাজ চলছে ওখানে, সম্পূর্ণ ভাবে অমানবিক মধ্যযুগীয় বর্বরতা চলছে, অমানবিক বাংলার বিরুদ্ধে। একটা ভিডিও তো পেলাম, তারা বলছেন আমি একজন বলছে আমি 20 বছর এখানে আছি, 20 বছর। কেউ বলছেন আমার এই সমস্ত নথি প্রমাণ দেখাচ্ছি, তারপরে বলছে আমি মাতৃভাষা বাংলা বলে দিচ্ছি আমি বিদেশি। এটা কিভাবে সম্ভব? বিনা নোটিশে আটকে রাখছে, জোর করে তুলে নিয়ে যাচ্ছে, নারকীয়ভাবে অত্যাচার করা হচ্ছে। এর তো একটা বিহিত হওয়া দরকার। এর প্রতিবাদে প্রতিরোধে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্জন, দিল্লিতেও আমাদের এমপিরা সরব। আমরা প্রতিবাদ চাইছি, গোটা বাংলা বাঙালি সবাই মিলে এর প্রতিবাদ করতে হবে। একটা প্রশ্ন করছি যে বীরভূমের মাটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন, নানুর দিবসকে বেছে নিলেন এই বাংলা ভাষা আন্দোলনের পথে হাঁটার জন্য, এটা কি আলাদা করে কোনো গুরুত্ব আছে? নানুর দিবস আমরা দীর্ঘকাল পালন করে থাকি, নানুর গণহত্যার পর থেকেই নানুর দিবস পালিত হয়। তো ফলে নানুর দিবস তার একটা আলাদা তাৎপর্য আছে। কৃষকদের ওপর গণহত্যা, জমি দখল, সিপিএম এর সময়ের অত্যাচার, নানুর দিবস দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। এবার তার সঙ্গে একটা নতুন মাত্রা হচ্ছে যে বাঙালির উপর যে ভাষা সন্ত্রাস বিজেপি চালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে সারা বাংলা জুড়ে, দিল্লিতেও সর্বত্র আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলন হচ্ছে। যখন আপনারা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, ভাষা আন্দোলন করছেন, সেটাকে নিয়েও বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত আলাদা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের কি বলছেন? 21শে জুলাই খুন করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেটা হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল এবং বিজেপি, মমতা এবং শুভেন্দু অধিকারীর প্ল্যান্ড গেম। দেখুন, মানে অবান্তর কথার তো একটা, ওনার সরকার ছিল, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ গুলি চালিয়ে, সিপিএম গুলি চালিয়ে মেরেছে, সবাই জানে, সবাই দেখেছে। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলছেন, ও তো বেঁচে থাকতে জ্যোতিবাবু আর বুদ্ধবাবুও বলেননি, তাহলে ওনার কথার কি গুরুত্ব আছে? কোন গুরুত্ব আছে? একটা কুৎসা করারও তো লিমিট আছে। আপনি 2025-এ এসে যে কথাটা বলছেন, হাস্যকর কথাবার্তা, পায়ের তলা থেকে আসলে প্রাক্তন সাংসদ হয়ে যাবেন তো মানসিক অবসাদ কাজ করছে। আরে 1993 সাল উনি কোথায় ছিলেন? 1993 সালে কার সঙ্গে কার কি যোগাযোগ? দিনের আলোয় সকলের সামনে গুলি করে করে মেরেছে। যে কোনো একটা প্রশ্ন করুন, আগে 93টা শেষ করুন, তারপর তো 2025 বলবেন। মুখ্যমন্ত্রীর এই যে আগামীকালকে সভা, সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী নামছেন, এটা হচ্ছে নারী নির্যাতনের পক্ষে মিছিল। কারণ শুভেন্দু অধিকারীরা প্রথম বলুন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই পরিমাণ নারী নির্যাতন বেড়েছে কেন? শুভেন্দু অধিকারী প্রথম বলুন, অপরাজিতা বিল কেন্দ্রীয় সরকার মহিলাদের সুরক্ষার স্বার্থে এবং নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তি সেটা নিশ্চিত করার জন্য অপরাজিতা বিল কেন বিজেপি অনুমোদন দিল না? এগুলোর কৈফিয়ত আগে দিক। মানুষকে ভুল বোঝালে মানুষ সেগুলো গ্রহণ করবেন না। আরে রোহিঙ্গা তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রার যে পদ্ধতি, তার সঙ্গে বাঙালির কোনো মিল নেই। আপনার সামনে যদি একজন রোহিঙ্গা হেঁটে যায়, আপনি এমনি বুঝতে পারবেন যে তিনি বাঙালি নন। ফলে বাঙালি বলে বাঙালি রোহিঙ্গা এগুলো মেশানোটা, এরা কি পাগল? রোহিঙ্গা মূলত মায়ানমার থেকে অরিজিনেট করছে, তাদের সমস্ত ব্যাপারটাই বাঙালিদের থেকে অনেকটা আলাদা। আমি শুধু শুভেন্দু অধিকারীকে বলবো, এত রোহিঙ্গা খুঁজছেন তো দেখবেন গরমকালে যদি কেউ গরম টুপি পরে, গরম মাফলার দিয়ে, কালো রঙের জব্বা পরে, সানগ্লাস পরে নিজেকে লুকিয়ে যে লোকটা হাঁটছে,
আপনি সব খুলে দেখবেন, ওইটা কিন্তু রোহিঙ্গা হলেও হতে পারে। কুণালদা, আমরা 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন, একই সঙ্গে তিনি বলেছিলেন যে এখানে যে সমস্ত মানুষ বাইরে থেকে এসে কাজ করছেন আমরা কখনো তাদেরকে ছোট করছি না বা তাদের অধিকার সুরক্ষিত। কিন্তু আজকে যেটা দেখা গেল যে বাঙালি অস্মিতা যখন এই আলোচনা হচ্ছে তখন ইউপি বিহারের স্কিল লেবারদের রাজ্য ছাড়ার হুমকি দিচ্ছেন বার্নপুর তৃণমূল কাউন্সিলর বার্নপুরের অশোক রুদ্র। না, এটা কাম্য নয়, কারণ আমাদের রাজ্যেও বহু অন্য রাজ্যের বাসিন্দা এসে কাজ করেন, অন্য ভাষাভাষীর মানুষ আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ঠিক। ওরা খারাপ কাজ করছে, অন্য জায়গায় বাঙালিকে যে অ্যাটাক করছে, নিশ্চিতভাবে আমরা তার উল্টো আচরণ এখানে করব না। এটা আমাদের রীতি নয়, সংস্কৃতি নয়। তো ওদেরও এটা খেয়াল রাখতে হবে যে লাগাতার প্ররোচনা যেন না হয়। আমরা কখনো, আমাদের কেউ বলবে না, যদি কেউ মাথা গরম করে বলে থাকে দল সেটা সংশোধন করে দেবে, যে বাংলায় অন্য রাজ্য থেকে আসা অন্য ভাষার মানুষ নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই থাকবেন। এখানে কোনো রকম বৈষম্য হবে না। সংবিধান স্বীকৃত 22খানা ভাষা, আমরা সব ভাষাকে, যে যা ভাষায় কথা বলেন আমরা সম্মান করি। কিন্তু লাগাতার যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, যে ভিন রাজ্যে বাঙালির উপর এই ধরনের আক্রমণ, এটা তো একটা লাগাতার প্ররোচনা। ফলে যদি কেউ মাথা গরম করে বলে থাকেন সেটা দলের লাইন নয়। আবার পাশাপাশি বিজেপিকেও এই লাগাতার প্ররোচনাটা বন্ধ করা উচিত। সুকান্ত মজুমদার বলছে যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বাঙালিদের নিয়ে নাচানাচি করেন, আর যখনই ভোটে দাঁড় করানো হয় তখন গুজরাট থেকে কাউকে ধরে আনেন, মহারাষ্ট্র থেকে শাকিল কোবলে, ইউসুফ পাঠান থেকে শুরু করে সবাইকে ধরে আনেন। দেখুন, উনি তো রাজনীতিতে সেই অর্থে নতুন, তার মধ্যে তাও শুনেছি অতীতে তো আবার তৃণমূলেরই শিক্ষক সেলটেল করতেন বলে শুনেছি। তো ফলে উনি এই রাজনীতির এই বিষয়টা উনি বুঝবেনই না। তৃণমূল কংগ্রেস ওইটাই বিশ্বাস করে যে সংবিধানটা, যে স্পিরিটটায় ওনারা বিশ্বাস করেন না, সেটা হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বাংলা, আমরা বাঙালি, কিন্তু তার সঙ্গে আমরা তো ভারতীয়। বাংলা থেকে যেমন অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, অন্য রাজ্যের বহু লোকও তো এখানে আসছে। তৃণমূল কংগ্রেস দলটা একটা সর্বভারতীয় দল। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের এমপি, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী। ফলে সর্বস্তরের মানুষের, সব ভাষাভাষীর মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রতিনিধিত্বে বৈচিত্র্য আনতেই হয়, স্বাভাবিক ব্যাপার। শত্রুঘ্ন সিনহার পরিচয় কি শুধুমাত্র তিনি, সারা ভারতবর্ষের পরিচয়। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সারা ভারতবর্ষের স্টার এরা। তো তাদেরকে সাংগঠনিক কাজে বাংলা, দিল্লি এবং অন্যান্য রাজ্যের বিষয় নিয়ে গোটা দেশের বক্তব্যকে প্রতিফলিত করার জন্য, তার সঙ্গে তো বাংলার অধিকার রক্ষার কোনো এই তুলনাটা কি সম্পর্ক আছে? আমরা 100 বার বাংলার অধিকার, আপনারা অন্য রাজ্যে বাঙালি বললে আপনারা তাদের ডিটেন করবেন, আপনারা তাদেরকে আটকে রাখবেন, আপনারা মধ্যযুগীয় নির্যাতন করবেন, আর প্রতিবাদ হবে না? এর রেজাল্ট 2026-এ বুঝতে পারবেন সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী বলছেন যে এ রাজ্যের 2,75,00,000 ভোট পেয়েছিল তৃণমূল, জল বেরিয়ে গেলে সংখ্যাটা কমে 2 কোটিতে দাঁড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাস্তায় নামছে, ভাষা আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই। ভোটার তালিকায়, ভোটার তালিকায় বাড়ছে না কমছে, এটার উপর দাঁড়িয়ে নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে না। ওরা যে ছলচাতুরি করুক, বৈধ ভোটারের গায়ে হাত পড়লে প্রতিবাদ হবে। আর 2, ভোটার বাড়ুক বা ভোটার কমুক, মানুষের পরিষেবার প্রশ্নে, বাংলার অধিকার, সম্মান, প্রাপ্য, এগুলোর প্রশ্নে তৃণমূল কংগ্রেস জিতছে এবং তৃণমূল কংগ্রেস জিতবে। ভোটার লিস্টে আপনারা যা ইচ্ছা করুন, মুখ্যমন্ত্রী 4র্থবারের জন্য মমতা ব্যানার্জি হবেন,
কিন্তু বিরোধী দলনেতা হওয়ার জন্য যে এমএলএটা বিজেপির দরকার, সেই এমএলএ সংখ্যাটা আগামী বিধানসভায় বিজেপির থাকবে না। শুভেন্দু অধিকারী বলছে যে বোলপুরের আইসির যিনি স্ত্রী তিনিও বাঙালি, বোলপুরের আইসির মা তিনিও বাঙালি। যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী কল্যাণে সুরক্ষা দিতে পারে না, তিনি কমপ্লিট রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী আগে কৈফিয়ত দিন, কেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে রোজ ধর্ষণের অভিযোগ আসছে, কেন উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল রেপ করে স্টুডেন্টকে, কেন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্স খুন হয়, আগে জবাব দিন। অপরাজিতা বিল কেন বিজেপি অনুমোদন করে না, তারপরে সব নাটক করতে আসবেন। এটাও বলছেন যে এসআইআর চাই, রাজ্যের ভূমিপুত্র ভূমিকন্যাদের বলবো আপনারা বিজেপিকে আনুন, উত্তরপ্রদেশ সহ গোটা দেশে যেভাবে অনুপ্রবেশকারী মুক্ত হচ্ছে এখানেও হবে পুশব্যাক। অনুপ্রবেশ যতবার শুভেন্দু অধিকারী মুখ দিয়ে উচ্চারণ করবেন ততবার ধরা পড়বে যে অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দফতরের অধীন বিএসএফ সীমান্ত রক্ষা করতে ব্যর্থ। এটা শুধু বাংলা নয়, ত্রিপুরায় ধরা পড়ছে কি করে? ডবল ইঞ্জিন সরকার তো ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়লো? ট্রেনে উঠছিল, একটা গ্রুপ দিল্লি যাবে, একটা শিয়ালদা আসবে। যদি শিয়ালদায় আসতো তখন আপনারা বলতেন এখান থেকে পাওয়া গেছে, ঢুকেছে কোথা থেকে? আগরতলা স্টেশন থেকে ধরা পড়েছে ত্রিপুরা। ফলে এই ধরনের অবান্তর কথা বলে কোনো লাভ নেই। যতবার অনুপ্রবেশ মুখ থেকে বেরোবে ততবার বিজেপির এটা সেন্সাইড গোল, মানুষ ধরে নেবেন যে ওরাই সীমান্তটাকে প্রোটেকশন দিতে পারে না। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, সেখানে বলা হচ্ছে ক্ষুদিরাম বোসের কথা উল্লেখ করা হলো, তাহলে কি এই বাঙালি আবেগকে আনার চেষ্টা? প্রধানমন্ত্রী কোনো কথাই প্রধানমন্ত্রীর মনের কথা নয়, সেটা হচ্ছে টেলিপ্রম্পটারে যে স্ক্রিপ্টটা যিনি লিখে দেন তার মনের কথা। তো সুতরাং যখন ইতিহাস বই পাল্টে সেটা লিখে দিয়েছেন, প্রধানমন্ত্রীর মনের কথা বলে কিছু হয় নাকি? উনি তো স্ক্রিপ্টে পড়েন। আমাদের মমতা ব্যানার্জি দেখবেন বড় জোর তথ্য পরিসংখ্যান দু একটা দেখে নেন, স্পিচ তো নিজে বলেন, ঘুরে ঘুরে বলেন। প্রধানমন্ত্রী যখন দেন আর চোখে দেখে নেন এখানে একটা টেলিপ্রম্পটার, আবার দেখবেন এইখানটা একটা টেলিপ্রম্পটার। প্রধানমন্ত্রী তাই মন কি বাত বলে কিছু হয় না, পুরোটাই স্ক্রিপ্ট রাইটারের মনের কথা। এখন দেখেছেন বাংলা নিয়ে চাপ খেয়ে গেছেন, এখন দেখেছেন বাঙালির উপর সন্ত্রাস দেখাতে গিয়ে বাংলা এবং বাঙালি ক্ষিপ্ত হয়ে গেছে, সেই জন্য ক্ষুদিরাম বোসের নাম তারা ওখানে ব্যবহার করলেন। এটা প্রধানমন্ত্রীর মনের কথা নয়, এটা প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট যিনি লিখছেন তার কৌশল। ভিডিওদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বলছেন তৃণমূলের নির্দেশে ভিডিওরা নাকি অস্থায়ী বিএলও নিয়োগ করছে, জেলে পাঠানো হবে। দেখুন, ওনার সব হতাশা, যে মানসিক অবসাদ, উনি নিজে বুঝতে পারছেন বিজেপি ক্রমশ হারতে চলেছে, আরও বিধায়ক কমতে চলেছে। এটা বিজেপির, বাংলার মানুষ এর আগে একটা আন্দোলন হয়েছিল ইংরেজ ভারত ছাড়ো, এবার যখন আবার বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান দেওয়া হচ্ছে, এবারে স্লোগান ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে বিজেপি বাংলা ছাড়ো, বিজেপি ভারত ছাড়ো। এটা অনুভব করছেন বিজেপি নেতারাও। একে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছচ্ছে, 2 নম্বর বাংলার বৈষম্য, বাংলার প্রাপ্য দিচ্ছে না তার ক্ষোভ, 3 নম্বর বাংলা এবং বাঙালির অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে বিজেপি। ফলে তারা বুঝতে পারছেন বিজেপি নেতারা, শুভেন্দুবাবু বলুন বা যারাই হোক, যে তারা একটা গোহারা হারার জায়গায় চলে যাচ্ছেন। সেই কারণেই এই হতাশামূলক কথাবার্তা। 50টা অভিযোগ আমি ইতিমধ্যে পেয়েছি, যে সমস্ত বিডিও, এসডিও বা ডিএমরা আন্ডারটেকিং দিয়ে এই সমস্ত অস্থায়ী কর্মীদেরকে বিএলও হিসেবে নিয়োগ করছে, তাই তো জেলে যেতেই হবে। দেখুন, এগুলো সমস্ত প্রশাসনকে ভয় দেখানো, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা, এগুলো সেই চেষ্টা। আসলে ওনারা মানুষের মধ্যে নেই, মানুষের মনে নেই, মানুষ দ্বারা বারবার প্রত্যাখ্যাত। তাই কখনো নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কখনো সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে, কখনো ব্যুরোক্রেসিকে হুমকি দিয়ে, কখনো প্রশাসনকে চাপ দিয়ে এই ধরনের চেষ্টাগুলো করে যায়, ব্যর্থ চেষ্টা। এটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। কিভাবে হলো, কি হলো, নিশ্চয়ই ওখানে ব্যবস্থাপনা ঠিকঠাক থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু এটা এর বিস্তারিত আমরা এখনো পাইনি,
ফলে এটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, এর বাইরে এই মুহূর্তে কিছু বলছি না। বলছি যে যেহেতু ভিন রাজ্যে কাজ করতে গেলে বাঙালিরা সমস্যায় পড়ছেন, ইটাহারের বিধায়ক তিনি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন এই সমস্ত যারা পরিযায়ী শ্রমিক ক্যাম্প, মানে এটা নিয়ে বিজেপি বলছে যে উনি আসলে অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ জনপ্রতিনিধিদের নানা রকম চাপে থাকতে হয়। জনপ্রতিনিধি তার এলাকার লোক বাইরে গিয়ে বিপদে পড়ছে, তাদের আত্মীয় স্বজন এসে তার কাছে কান্নাকাটি করছে, তারা সবসময় চেষ্টা করে সেই জায়গাটা, তার মানে এই নয় যে অনুপ্রবেশ। কারণ যাদের বৈধ এই আধার, প্যান, সচিত্র পরিচয়পত্র যেগুলো এগুলো আছে, তো এইগুলো যাদের আছে তাদের প্রোটেকশন দেওয়াটা যে কোনো জনপ্রতিনিধির কাজ। তো সেই হিসেবে তিনি কিছু করে থাকতে পারেন। এবার এটা বৈধ না এটা করা যায় কি করা যায় না এই আইনি বিষয় আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটা নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো এলাকার কোনো জনপ্রতিনিধি যদি দেখেন তার এলাকার নাগরিকরা বাইরে গিয়ে হেনস্থা হচ্ছে এবং তার বাড়ির লোক এসে কান্নাকাটি করবে, তার পাড়ার লোক এসে কান্নাকাটি করবে, তখন জনপ্রতিনিধি হিসেবে তো তাকে অন্তত মানে আমি পাশে আছি, যেটা আইনে হবার সেটা হোক, জোর করে কিছু না হয়, তো সেই মেসেজটা তো তাকে দিতে হবে। আপনি জানেন যে আদালতের নির্দেশে 28 জুলাই নবান্ন অভিযান সেটি নির্দেশ তারা দেননি, খারিজ করেছে। ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা এবং চাকরিহারা যারা রয়েছেন বা যারা চাকরি প্রার্থী সবাই মিলে সাংবাদিক বৈঠক করে জানাচ্ছে যে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং যে আন্দোলন ছিল সেটা তারা করবেন আদালতের নির্দেশ অমান্য করে। বাড়ি বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে পুলিশের তরফে। অভিযান ঠেকাতে ব্যবসায়ী সমিতিকে দিয়ে মামলা করানো হয়েছে, এটাও তারা বলছে। এটা অত্যন্ত বোকা বোকা কথা। এই ধরনের কর্মসূচিতে দোকান বাজারের ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে মুখ্যমন্ত্রী বারবার বাংলা থেকে বন্ধ কালচার, ধর্মঘট কালচারটাকে তুলে দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে। কারণ এই দোকান বাজার ব্যবসার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের, শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, রুটি রুজি, আয় জড়িত। ফলে তারা যদি আপত্তি করে থাকেন তাদের বিষয়, আর যারা বুঝছেন যে এটা সুপ্রিম কোর্টের রায়, তো তার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রিভিউ পিটিশন ইত্যাদি গ্রুপ সি, আসলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে কোর্টে তারাই আবার কুম্ভীরাশ্রু দেখিয়ে তাদের যন্ত্রণাকে ব্যবহার করে তাদেরকে আবার নবান্নের দিকে লেলিয়ে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। যাদের হয়রানি, যাদের কষ্ট, তাদের আবেগকে বিভ্রান্ত করে যারা চাকরি খেয়েছে, যারা চাকরি খাওয়ার জন্য কোর্টে গেছিল, যারা চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছে, তারাই আবার এদের বলছে চলো নবান্ন যাই। আরে হয়েছে সুপ্রিম কোর্টে, নবান্ন ওখানে কি করবে? নবান্ন যেটা করার সেটা তো নবান্ন রিভিউ পিটিশন করছে। গ্রুপ সি, গ্রুপ ডি রিলিফ দিয়েছিল, আপনারা তো সেটাও বন্ধ করিয়েছেন। গ্রুপ সি, গ্রুপ ডিকে তো একটা অন্তর্বর্তীকালীন মাসে একটা আর্থিক সাহায্যের ব্যবস্থা হয়েছিল, মানবিকতার স্বার্থে মুখ্যমন্ত্রী করেছিলেন। আপনারা তো কোর্টে গিয়ে সেটাও বন্ধ করেছেন, আবার ওদের বলছেন নবান্ন চলে। এইসব বিচারিতা। যারাই নবান্ন চলের ডাক দিয়েছে তাদের বক্তব্য যে আগামীকাল মংলাহাট বসে না। 2 নম্বর বিষয়, তারা এটা বক্তব্য যে যারা যারা এই আন্দোলনটা ডাক দিয়েছে নবান্ন চলো, পুলিশ তাদের বাড়িতে গিয়ে নোটিশ পাঠাচ্ছে, অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। আইনে যা হচ্ছে তাই হবে, আইন প্রশাসনে যা আছে তাই হবে। ওনাদের অসুবিধা হলে ওনারা কোর্টে যান। একটা কথা হচ্ছে যে রাজভবনে একটা নাটক মঞ্চস্থ, রাজভবনের গরিমাকে ধ্বংস করে দিয়ে একটা কুৎসিত নাটক রাজভবনে হয়েছে, এবং তার এমন কিছু কিছু দৃশ্য হয়েছে সেগুলো অন্য যে কোনো জায়গায় যার ইচ্ছা হবে তিনি করবেন, যার ইচ্ছা হবে তিনি দেখবেন, কিন্তু ওই দৃশ্যগুলো রাজভবনের মঞ্চে, রাজভবনের ভেতর এটা হতে পারে না। ফলে রাজভবনের গরিমা ক্ষুণ্ণ করেছেন এই রাজ্যপাল। কেন করেছেন, কাদের পরামর্শে করেছেন, এবং সেই চরিত্রগুলোর মধ্যে কারা কারা ছিল সেগুলো খতিয়ে দেখা উচিত। ঠিক কাজ করেননি উনি, অন্যায় কাজ করেছেন। এটা 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 এইভাবে যে পদ্ধতিতে, যে ভঙ্গিমায় নাচ গান হয়েছে, সেই নাচ অন্য কোথাও পারফর্ম কেউ করতে পারেন, গণতান্ত্রিক দেশ, সেটা কেউ দেখতেও পারেন, তার স্বাধীনতা। বাট রাজভবনের মধ্যেও জিনিসটা হতে পারে না। আবারও কিন্তু ওই আচার্যদের সঙ্গে রাজভবনের একটা, এর থেকে রাজ্যপাল সারকানিনায় গেলেই পারেন।
যে আচার্যদের ওই বৈঠকে ডেকেছিলেন যারা গড়হাজির থাকলে আমি বলতে পারবো না, এটা শিক্ষা দপ্তরের বিষয়। এবং একটা বিষয়, তাদের আগামীকাল রাজ্যপাল বলেছেন তাদেরকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না, যারা গড়হাজির ছিলেন উপজাতি হ্যাঁ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেবেন। সে ওনার মনে হয়েছে, রাগ হয়েছে, ওনার তখন ওই নাচটা দেখার তাগিদ কাজ করছিল। ওই যে রাজভবনে যে কালকে নাচটা হয়েছে, সেই নাচটা দেখার জন্য মন আনচান করছিল বলে উনি ওটা বলেছেন। এবং কালকে ওবিসি মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। 2010-এর পর থেকে যে ওবিসি প্রশাসনিক বিষয়, মুখ্যমন্ত্রী জট খুলতে চাইছেন আর একটা অংশ এই জটটাকে বাড়াতে চাইছে। দেখা যাক কোর্ট কি হয়। কালকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেখা এখানে কি অভিযোগ, কারণ এর আগে দেখা গেছিল মানে এই প্রশ্নের উত্তরও আমার কাছে নেই, আর এটার উত্তর দেওয়ারও আমি কেউ নই। এই অরিন্দমদা, আমি একটা আলাদা করে একটা গোপালনগরের সনকপুরে সেখানে পরে নাও, আমরা করিনি, তারপরে ঐক্যমঞ্চের উদ্যোগে হ্যাঁ? বিয়ের ফর্ম ফিল আপ চলছে, হিন্দু বাঙালি ঐক্যমঞ্চের উদ্যোগে, দূর। এবং সেখানে নিজে উপস্থিত রয়েছেন বনগা দক্ষিণের বিধায়ক সভাপতি। ও, যাতে আপনারা ছবি তোলেন সেই জন্য করেছে। উনি কে এসব করার? উনি কে এটা করার? বলে আপনাদের ছবি তোলার জন্য এসব করছে। একটা জাস্ট 21-এর ইলেকশনের পরে দেখা গিয়েছিল যে লেফটের ভোট, সেই ভোট